أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যার ভিতরে কিছু এমন গোপন তথ্য রয়েছে যা আমাদেরকে জানানো হয়নি কখনো। বিষয়টি হলো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারের যে আশঙ্কা, সেই আশঙ্কা কি তাহলে সত্যি হতে যাচ্ছে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সত্যি কি হেরে যাচ্ছেন? যদি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের আশঙ্কা সত্যি হয় আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ইচ্ছা যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের জানতে হবে এদেশ যে শাস্তিতে ভুগবে, সেই শাস্তি আমরা অতীতের ইতিহাস থেকে কিছুটা তুলে ধরব। এর পূর্বে কোরআনের যে আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরব, তাতে আপনাদের বুঝতে হবে এই পৃথিবীর জীবন আমাদের সামান্য। 3 নম্বর সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে, তার থেকে সেই কাজ কবুল হবে না, আখেরাতে সেই ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে। আর আখেরাত আপনাদেরকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, এভরি কমিং সেকেন্ড যে সময়টা আসছে সেটা হচ্ছে আমাদের এই দুনিয়ার জন্য আখেরাত, আর পরকালে তো রয়েছেই। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত এবং 16 নম্বর সূরা নাহালের 97 আয়াত, এই দুটি আয়াতকে আমরা স্মরণে রাখব। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ন্যায় বিচার এবং ইনসাফ নিয়ে যে কথাগুলি বলেছিলেন, এই আয়াতকে কেন্দ্র করে তিনি বলেছিলেন, এই দেশে 18 কোটি মানুষের একটি ফ্যামিলি, সবাই ন্যায় বিচার পাবে, সে যেই ধর্মের হোক না কেন। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে আর কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল, গর্হিত এবং বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। অশ্লীল, গর্হিতমূলক এবং বিদ্রোহমূলক কাজকর্ম করা যাবে না, এটি সামনে রাখবেন এই আয়াত। এবার আসুন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার তিনি কি বলেছেন? তিনি সত্য বলেছেন যে ভালো মানুষ হতে হবে। তিনি এর পূর্বে বলেছেন সতর্ক করে রাজনৈতিক দলগুলোকে, যে রাজনৈতিক দলগুলো যদি ঐক্য না করে, যদি একে অপরকে আক্রমণ করে, তাহলে দেশের অবস্থা হবে ভয়াবহ। আর সেটি এখন দেখা যাচ্ছে। দেশের শান্তির জন্য আমাদেরকে কি করতে হবে? শান্তির জন্য আপনাকে এবং আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অতীতের ইতিহাস, 1971 সালে যেসব শরণার্থীরা কলকাতাতে ছিল, সেখানে শুধু কলেরায় কিন্তু 3,17,000-এর বেশি বাংলাদেশি শরণার্থীরা মৃত্যুবরণ করেছিল। আর এর মধ্যে 2,37,000-এর বেশি ছিল 5 বছরের কম বয়সী শিশু। এটি এখন আমরা জানছি বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে। আর আমাদেরকে তো কখনো সত্য ইতিহাস জানান দেওয়া হয়নি। কারণ যারা জানাবে তারা সবাই বড় বড় অপরাধী।
তো আজ যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার তিনি যেভাবে আশঙ্কা করে চলেছেন, যেভাবে আমাদের দেশের রাজনীতিবিদরা বনাম দুর্নীতিবাজ তারা একে অপরের সাথে যে বিহেভিয়ার দেখাচ্ছে, তাতে এই দেশ ভারতের পেটে ঢুকতে দেরি হচ্ছে না। তো তিনি কি বলেছেন ভালো মানুষ হতে? তো 16 নম্বর সূরা নাহলের 97 নম্বর আয়াত মতে যদি আপনি আমি ভালো মানুষ হতে পারি, আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি নারী এবং পুরুষ ঈমান আনার পর ভালো কাজ করবে, সৎ কাজ করবে, সংশোধনের কাজ করবে, আল্লাহ বলেন আমি স্বাচ্ছন্দ্য জীবন দিয়ে এই জগতে বাঁচিয়ে রাখব, আর পরকালে তার উত্তম প্রতিদান দেওয়া হবে। তাহলে আমাদের এই মহান দুটি ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার কি বললেন? একজন চাচ্ছেন এই দেশের ন্যায় বিচার হোক, আর একজন চাচ্ছেন সবাই ভালো হয়ে যাক। কিন্তু এই দুটি জিনিসের বিপরীত। আমি মাঝে মাঝে কি ভাবি, আমরা জানি পতিতাবৃত্তি এটি কোনো ভালো কাজ না, কিন্তু এটিকেও সামাজিকরণ করা হচ্ছে বা করা হয়েছে। কিভাবে এবং কাদের দ্বারা এটি শুরু হয়েছিল? আমাদের দেশের ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি যাকে বন্দনা করা হয় তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার কাছে 43টি পতিতালয় ছিল। তা আমাদের এই বঙ্গদেশের ইতিহাস পতিতালয় নিয়ে অনেক কিছু লেখালেখি হয়েছে। এই 53টি বছরে বাংলাদেশ কেমনভাবে কেটেছে। সমাজে আমরা বিভিন্ন পেশাজীবীদেরকে দেখে আসছি। যেমন ধরুন, একজন অভিনেত্রী অভিনয় করে, একজন মডেলিং করে, একজন গায়িকা সঙ্গীত পরিবেশন করে। পরিমণিকে আমরা সবাই চিনি। কোথাও গেলে তার পিছনে সাংবাদিকরা ছোটে ক্যামেরা নিয়ে। পরিমণি নিজেকে একজন অভিনেত্রী বলে দাবি করে, তবে অভিনয় করছে আসলে কি সে অভিনয় করছে না, কিন্তু কোটি কোটি টাকার স্বত্বাধিকারিণী পরিমণি। সবচেয়ে দামি গাড়ির মালিক, রাজধানীর নামি দামি ক্লাবে তার যাতায়াত। গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে পুলিশ প্রধান বেনজিরের সাথে কথা বলার আবদার করে। নিতম্ব তুলিয়ে সাংবাদিকদের প্রশ্নের অর্থহীন জবাবও দেয়। আবার হৃদিকাও একজন মডেলিংয়ে খুব একটা ভালো করছে তাও কিন্তু না। কিন্তু সুগার ড্যাডিদের মানে বসুন্ধরার সানবীর সুবান সহায়তায় বাজারের সবচেয়ে দামি পোশাক এবং জুয়েলারি ক্রয় করে। সুগার ড্যাডির বসুন্ধরার এই সানবীর সুবান এর দ্বারা 5 মাসের গর্ভবতী হয়ে মিডিয়ার সামনে নানা ধরনের অঙ্গভঙ্গি করে নিজ পরিবারকে আবার পরিবারের সন্তান বলে দাবি করে, তাও রক্ষণশীল হিসেবে। হৃদিকা আবার বলে, আমি তো টাকা পয়সা চাই না, সির্ফ সম্পর্কের মর্যাদা চাই। এবার আসুন, ভূমিদস্যু শাহ আলমের সন্তান সানবীরের সাথে কাপড় খোলার আগেই হৃদিকা জানতো শাহ আলমের সন্তানদের জীবন বৃত্তান্ত। সব জেনে শুনেই হৃদিকা যোগ দেয় পরিমণি, মমতাজ এবং মুনিয়াদের গোল্ড ডিগার যে ক্লাব, সেখানে। এখন প্রশ্ন হলো, সম্পর্কের মর্যাদার জন্য কোনো মহিলার কি বিয়ের আগেই জনস্বীকৃতি একজন চরিত্রহীন, খুনি এবং নীতিহীন
এই উচ্ছিষ্ট খোর পিক বসুন্ধরার সানবীর সুবান দ্বারা 5 মাসের গর্ভবতী হওয়া আবশ্যকীয় এই দেশে? হুজুরদের কথা আমি বলছি না, কারণ তাদের কোনো ঐক্য নেই। তারা কেউ আমাদের দেশে হুজুর না, সবাই ইসলামকে লেবেলে ব্যবহার করে লুটপাট করে খায়, ধর্মজীবী করে খায়। তাই এদের কথা বলে লাভ নেই। যখন যেখানে যা ইচ্ছা তখন সেখানে তারা তাই বলে। কেউ জেনবুতের কাহিনী করে, কেউ কোরআনে ভুল ধরে, আবার কেউ ইমাম মেহেদি আসার কথা বলে, দাজ্জাল আসার কথা বলে। এগুলি সব ননসেন্স টকিং আমাদের দেশের উলামায়ে কুফফার সমাজ করেই চলেছে। তো আমাদের দেশে আবার লেখাপড়া না জানা জনপ্রিয় শিল্পীও রয়েছে, কলিজা ফাইটটা যায়, এই নামে খ্যাত মমতাজ। সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনেক টাকা পয়সা অর্জন করলেও সঙ্গীতের বাহিরে 4 গুণ বেশি পয়সা অর্জন করেছে এই মমতাজ। মমতাজের শখ হয়েছিল সংসদে গিয়ে পাছা দোলানোর সাথে জনগণকে আকৃষ্ট করবে, সাথে থাকবে ক্ষমতা এবং কৃত্রিম মর্যাদা। আর্মিরাও তার সামনে বসে নতজানু হয়েছিল। যে সংসদে দেশের ভাগ্য নির্ধারিত হয়, সে সংসদকেও মমতাজ বাইজিখানা বানিয়ে ছেড়ে দিয়েছিল স্বৈরাচার খুনি হাসিনার বদৌলতে। আবার অত্যন্ত সাধারণ পরিবারের এক সুন্দরী যুবতীকে বিছানায় নিতে জনস্বীকৃত একজন চরিত্রহীন খুনি, লম্পট এবং নীতিহীন পিক উচ্ছিষ্টখোর বসুন্ধরার আনবীর সোবান প্রেমের অভিনয়টুকু পর্যন্ত করতে হয়নি। মুনিয়া নামের যুবতীকে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়ার সাথে সাথে রাজি হয়ে যায়। মুনিয়ার উদ্দেশ্য কী ছিল? সম্পর্কের মর্যাদা নাকি কিছু পাওয়া? মুনিয়া যেদিন বসুন্ধরার আনবীরের ডাকে সাড়া দিয়ে বিছানায় গিয়েছিল, মুনিয়া সেদিনও জানতো যে আনবীরের সাথে তার সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিক কোনোভাবে যায় না। মুনিয়ার বোন এবং পরিবারও সেটা জানতো, কিন্তু মুনিয়া ও মুনিয়ার পরিবারের লোভ মুনিয়াকে বাধ্য করেছে একটা লম্পট, দুশ্চরিত্র, বদমাশ এবং খুনির এই বসুন্ধরার আনবীরের সুবানের সাথে বিছানায় যেতে। গোল্ড ডিগার ক্লাবের নতুন সংযোজন নীলা ইসরাফিল নামের এক বিম্ব। ইসরাফিল মুসলমান সমাজ জানে যে সিংহায় ফুঁক দেবে যার কোনো অস্তিত্ব কোরআনে নেই। তো 2 কলম ইংরেজি শিখে ধরাকে সরা ভেবে বসল। পারানোয়ারও সীমা রয়েছে, কিন্তু সভ্যতা বিধ্বংসী ইসরাফিল সিংহা বাজানো শুরু করলো। তাই এই মস্তিষ্ক বিকৃতি থেকে পিতৃতুল্য শ্বশুর, সহপাঠী বা সহকর্মী কেউ বাদ যায়নি। তার অস্ত্র হলো 2 লাইন ইংরেজি জানা একটি মুখ। ইসরাফিলের শ্বশুর ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছে, আবার এনসিপির তুষারকে পৌঁছে দিয়েছিল আত্মহত্যার কাছাকাছি। এনসিপিকে ডুবানোর জন্য গোল্ড ডিগার ক্লাবের অন্য সদস্য রুমিন ফারহানাও আবার মুখ খুলেছে। পতিতাবৃত্তিকে সামাজিকরণ কারা করল এবং কেন করা হলো? তো পাশ্চাত্যে গোল্ড ডিগার ক্লাবের স্বীকৃতি ও পরিচিতি রয়েছে। তা থাকলেও সমাজ তাদেরকে নেতিবাচকভাবেই দেখে। কিন্তু আমাদের দেশের তথা সমাজের এইসব আবর্জনারা কি জানে যে গোল্ড ডিগারদের স্রেফ একটি পরিচয়, আর তা হলো পতিতা। আর পতিতাবৃত্তিকে যদি তারা সম্মানিত পেশা হিসেবে দেখে, তবে পৃথিবী থেকে সভ্যতা বিলুপ্তির দ্বার গোড়ায় পৌঁছে গেছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে। তাই জেনারেল ওয়াকারুজ্জামান স্যার তিনি কি বলছেন? ভালো মানুষ হতে হবে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বলছেন?
ন্যায় বিচার করতে হবে। তো যারা ভালো মানুষ হতে দিচ্ছে না, যারা ন্যায় বিচার করতে দিচ্ছে না, এদেরকেই বলা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তৎপরতা। তো বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, জয়শঙ্কর বলেছেন। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বলছেন, বাংলাদেশের পরিস্থিতি ভারতীয়দের সরিয়ে নেওয়ার মতো উদ্বেগজনক নয়। তা আমাদের দেশ ভালো হবে কবে? কবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা শুনবে এই জাতি? তাহলে ন্যায় বিচার কায়েম হবে। কবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের কথা শুনবে? তাহলে মানুষ ভালো হবে। কোরআন তো সেটিই বলছে। দুজনই তো কোরআনের কথাই বললেন। কিন্তু মনে রাখবেন, যেভাবে রাজনীতিবিদ বনাম দুর্নীতিবাজরা কামড়াকামড়ি করে চলেছে, ঠিক একই কায়দায় 50 বছর আগের ভীতিকর স্মৃতি আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এমন যেন না হয় যে এই দেশ পুনরায় ভারতের ভিতরে ঢুকে গেলে দেশের এই নৌজওয়ানদের কি হবে? 1600 যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন শহীদ হয়ে, তাদের কথা তো ভিন্ন, কিন্তু বাকিদের লক্ষ লক্ষদের কি হবে? আপনারা কি জানেন ভারত সরকার 80 লাখ পুরুষকে জোরপূর্বক বন্ধ্যাকরণ করেছিল? ঠিক একই কায়দায় আমাদের দেশ এবার নতুন আঙ্গিকে ভারত নিয়ে এই সব কাজগুলি করবে। তাই আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ন্যায় বিচারের কথাকে স্মরণে রাখুন, আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের দুটি কথাকে স্মরণে রাখুন। ভালো মানুষ হতে হবে এবং নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করা যাবে না। তখন ভারতে জরুরি অবস্থান চলছিল। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে 17 মাসের এক কঠোর শাসন। গণতন্ত্রের নামে ছিল স্বৈরতন্ত্র। সেই সময় বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় চালু হয় জোরপূর্বক বন্ধ্যাকরণ কর্মসূচি। এখানে ধরা খায় মুসলমান সমাজ। উত্তর ভারতের হরিয়ানার একটি গ্রামে নিজের বাড়িতে নাতিদের সঙ্গে মোহাম্মদ দিনু, মুসলমান, সবাই দৌড়ে পালাচ্ছিল, কেউ পাশের জঙ্গলে, কেউ বা আশেপাশের গ্রামে। তখন এই মোহাম্মদ দিনু পালায়নি। ভারতের হরিয়ানা রাজ্যের উত্তর অংশের মেওয়াত অঞ্চলের একটি গ্রাম। মেওয়াত মানে তবলিগি এলাকার যে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, উড্ডাওয়ার। রাজধানী দিল্লি থেকে মাত্র 90 কিলোমিটার দূরে। 1976 সালের এক ঠান্ডা নভেম্বরের রাতে গ্রামটি ঘিরে ফেলে পুলিশ। তাদের আদেশ ছিল গ্রামে সব প্রাপ্ত বয়স্ক পুরুষদেরকে মাঠে হাজির হতে হবে। তিনি এবং তার 14 জন বন্ধুকেও তুলে নেওয়া হয়। সরকারি বাহিনীর গাড়িতে চেপে তাদের নিয়ে যাওয়া হয় অব্যবস্থাপনায় ভরা বন্ধ্যাকরণ শিবিরে। দিনুর কাছে ঘটনাটি ছিল এক ধরনের বলিদান, যার মাধ্যমে তিনি তার গ্রাম এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করেছিলেন। সবাই যখন পালাচ্ছিল তখন গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ বুঝতে পারেন যদি কাউকে না কাউকে এখানে তারা না দেখে তাহলে আরো বড় বিপদ আসবে, গ্রাম জ্বালিয়ে দিবে। কাঁথা বিছানো ভাঙ্গা খাটে বসে দিনু বলছেন, তাই আমাদের কয়েকজনকে জড়ো করে তুলে দেওয়া হয় গাড়িতে। আমাদের বলিদানে এই গ্রাম বেঁচে গেছে। এখন চারিদিকে তাকিয়ে দেখুন, আল্লাহ তাআলার অসংখ্য বান্দিরা ছুটে বেড়াচ্ছে এই গ্রামে। এই কথা বলছেন দিনু, যিনি এখন 90-এর কোঠায়। এবছর
25 জুন ভারতে জরুরি অবস্থায় 50 বছর পূর্ণ হলো, অথচ সেই সময়ের বন্ধ্যাত্বকরণের শিকার হওয়া মানুষদের মধ্যে তিনিই একমাত্র জীবিত রয়েছেন। যেমনটি আমাদের দেশের সেই ভারতের শিবিরে শরণার্থীদের উপরে যেসব জুলুম নির্যাতন হয়েছে, সেই জালেমদের মধ্যে কেউ কেউ বেঁচে আছেন, তুকে তুকে সেই তুফাইল এখনো বেঁচে আছে। সবাই তাকে দেখে ধিক্কার জানায়। তো 1975 থেকে 1977 সময়কালে এই কর্মসূচির আওতায় জোর করে বন্ধ্যাকরণ হয়েছিল 80 লাখ পুরুষের। এর মধ্যে শুধু 1976 সালেই 60 লাখ পুরুষকে বাধ্য করা হয়। অব্যবস্থাপনার কারণে মৃত্যু হয়েছিল প্রায় 2000 মানুষের। 50 বছর কেটে গেলেও সেই ক্ষত এখনো সেই গ্রামটিতে রয়ে গেছে। 1952 সালে স্বাধীনতার মাত্র 5 বছর পর ভারত হয়ে উঠেছিল বিশ্বের প্রথম দেশ যারা জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু করেছিল। তখন সরকারের লক্ষ্য ছিল প্রত্যেক পরিবারে যেন 2টির বেশি সন্তান না নেয়। জিয়াউর রহমানের যুগেও একই কাজ করা হয়েছিল এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে প্লেকার্ড লাগানো হয়েছিল, 2টি নয়, 1টি সন্তানই যথেষ্ট। কিন্তু 1960-এর দশকে যখন গড় জন্মহার ছিল প্রতি নারীতে 6 সন্তান, তখন ইন্দিরা গান্ধীর সরকার আরও আগ্রাসী নীতির পথে হাঁটেন। দ্রুত বাড়তে থাকা জনসংখ্যাকে তখন ভারতের অর্থনীতির অন্যতম বড় বোঝা হিসেবে দেখা হতো। স্বাধীনতার পর থেকে 90-এর দশক পর্যন্ত ভারতের গড় প্রবৃদ্ধি ছিল মাত্র 4%। এই দৃষ্টিভঙ্গিতে পশ্চিমা দেশগুলো সমর্থন জানায়। বিশ্বব্যাংক ভারতকে বন্ধ্যাত্বকরণ কর্মসূচির জন্য দেয় $66 মিলিয়ন। খাদ্য সহায়তা পেতে ভারত তৎকালীন সময়ে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। যুক্তরাষ্ট্র সে সময় খাদ্য সহায়তা দেওয়ার সাথে জন্ম নিয়ন্ত্রণের শর্ত জুড়ে দেয়। এখন যদি আপনারা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের কথা না শোনেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা না শোনেন, ন্যায় বিচার যদি দেশে কায়েম না করা হয়, ভালো মানুষ যদি আমরা না হতে পারি, মনে রাখবেন ভারত আমাদের জন্য অপেক্ষা করছে, এইভাবেই আমাদেরকে শেষ করে দিবে। কারণ আমাদের দেশে লেন্দুক দর্জির অভাব নেই। সদ্য আমরা গোপালগঞ্জবাসীদেরকে দেখতে পেলাম, তারা খুনি হাসিনা না থাকার পরেও তারা দেখিয়ে দিল যে তারা কতটা হাসিনা প্রেমী। তো 1977 সালের 10ই মার্চ নয়াদিল্লিতে গ্রেফতার হওয়ার সময় ইন্দিরা গান্ধী নিজ শাসনামলে দীর্ঘ জরুরি অবস্থার পর পরবর্তী নির্বাচনে পরাজিত হন তিনি। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যায় 1975 সালের জরুরি অবস্থা, যখন গণতন্ত্রের সব ধরনের নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা বাতিল করে ইন্দিরা গান্ধীর সরকার শুরু করে জোরপূর্বক বন্ধ্যাকরণ অভিযান। এটি কোন তন্ত্র? না গণতন্ত্র, না রাজতন্ত্র, না সমাজতন্ত্র, না মোল্লাতন্ত্র। এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর স্বৈরতন্ত্র। যেমনটি 16টি বছর আমরা দেখেছি খুনি হাসিনার স্বৈরশাসন। তো একদিকে সরকারি কর্মচারীদের উপর চাপ, অন্যদিকে জনগণের উপর শাস্তিমূলক আচরণ, এই দুই মিলিয়েই ছড়িয়ে পড়ে ভয়ানক এক বাস্তবতা। সরকারি কর্মকর্তাদের দেওয়া হলো নির্দিষ্ট কোটা, কতজনকে বন্ধা করতে হবে, লক্ষ্য পূরণ না হলে বন্ধ হয় তাদের বেতন, চাকরি হারানোর হুমকিও দেওয়া হয়। যেসব গ্রাম সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়, সেখানকার সেচের পানিও বন্ধ করে দেওয়া হয় যেন ফসল উৎপাদন না হতে পারে।
পালিয়ে যাওয়া মানুষদের খুঁজতে তখন নামানো হয় নিরাপত্তা বাহিনী। এমনকি সেই গ্রামে, যেখানে তখনকার মতো এখনো সংখ্যাগরিষ্ঠ মুসলমান বসবাস করে, তৎকালীন সময়ে ভারতের মুসলমান জনগোষ্ঠীর মধ্যে জন্মহার তুলনামূলক বেশি ছিল, যার ফলে তারা হয়ে ওঠে বন্ধ্যাকরণ কর্মসূচির বিশেষ লক্ষ্য। আর আমি আপনাদেরকে বলতে চাই, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আশা ন্যায় বিচার কায়েম করা যদি ভঙ্গ হয়ে যায়, আর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের কথা যদি অমান্য করা হয়, তাহলে আমাদের দেশের সন্তানদের রক্ষা নেই। দিনুর বাড়ির পাশের গলিতে তখন 13 বছরের শিশু মোহাম্মদ নূর ঘুমাচ্ছিলেন বাবার কোলেই, বাইরে খাটে। হঠাৎ ঘোড়ায় চড়া পুলিশ হানা দেয় তাদের বাড়িতে। বাবা তখন পাশের জঙ্গলে দৌড়ে পালায়, আর নূর ভেতরে ছুটে যান। তারা দরজা জানালা যা সামনে পেয়েছে সব ভেঙে দিয়েছে। নূর বলেন, তারা খাবারের আটার ভিতরে বালিও মিশিয়ে দিয়েছিল। পুরো গ্রামে 4 দিন কেউ রান্না করতে পারেনি, কারণ আমরা সবাই জানি পাঞ্জাবের লোকেরা রুটি খায়। সেই রাতেই পুলিশ নূরকে তুলে নিয়ে যায় থানায়। মারধরের পর ছেড়েও দেওয়া হয়, কারণ তার বয়স 15-র নিচে, যার ফলে বন্ধ্যাকরণের জন্য অযোগ্য বলে বিবেচিত হন এই নূর। গ্রামের মানুষ আজও সেই রাতটিকে ডাকে ভয়ের রাত নামে। সেই রাত জন্ম দেয় একটি লোকগাথারও, যার কেন্দ্রীয় চরিত্র আব্দুর রহমান, যিনি তখন গ্রামের মাতব্বর ছিলেন। শৈশবের বন্ধু তাজাম্মুল মোহাম্মদের সঙ্গে বসে পাশে রয়েছেন নূর, মোহাম্মদ নূর। পুলিশ নূরকে আটক করে মারধর করছিল, তবে পরে ছেড়ে দেয়। গ্রামের বাইরে হয়তো কেউ তাকে চেনে না, কিন্তু আমরা তাকে ভুলিনি, বলেন তাজামুল মোহাম্মদ, নূরের শৈশবের বন্ধু। দুজনেরই এখন বয়স 63। হানার আগেই সরকারি লোকজন কয়েকবার গ্রামে এসেছিল, চেয়েছিল কয়েকজন পুরুষকে তুলে দেওয়ার অনুমতি, কিন্তু আব্দুর রহমান ছিলেন অনড়। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আমি আমার গ্রামের কোনো পরিবারকে এই অবস্থায় ঠেলে দিতে পারি না। তাজামুল বলেন, সেই গ্রামে আশ্রয় নেওয়া আশেপাশের এলাকার পুরুষদেরও তুলে দেওয়ার প্রস্তাব রাজি হননি আব্দুর রহমান। গ্রামবাসীর মুখে শোনা যায় তার সেই বিখ্যাত কথা, আমি আমার এলাকা থেকে একটা কুকুরও দেব না, আর আপনারা তো মানুষ চাচ্ছেন, কখনোই দেওয়া সম্ভব না। বুকে পাটা ছিল। কিন্তু আজ গোপালগঞ্জের মানুষ, তারা পুলিশের উপরে, আর্মিদের উপরে, আবার এই ছেলেদের উপরে হামলা করেছে, কারণ তারা হচ্ছে ভারত প্রেমী, তবে সবাই না। কিন্তু তার সেই অটল অবস্থানও গ্রামকে রক্ষা করতে পারেনি। নূরের ভাষায় গ্রাম হয়ে উঠেছিল একখণ্ড কবরস্থান, কেবল নিস্তব্ধতা। পরবর্তী বছরগুলোতে এই সামাজিক প্রভাব আরও ভয়াবহ হয়ে ওঠে। আশেপাশের গ্রামগুলো থেকে সেই গ্রামের ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়া বন্ধ হয়ে যায়। যারা বন্ধ্যাকরণের শিকার হয়নি, তাদের কেউ কেউ আগে বিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি রেখেছিলেন সেটিও ভেঙে যায়। অনেকে এই মানসিক আঘাত থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি, বলেন স্থানীয় সমাজকর্মী কাসিম। অস্থিরতা, লজ্জা আর সামাজিক অপমানই তাদের শেষ করে দিয়েছে। পরিশেষে 7 পুরুষ দেখার ভাগ্য। সেই 1976 সালের নভেম্বরের সেই রাতে যখন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ ভ্যানে, মোহাম্মদ দিনু তখন শুধু একজন মানুষের কথাই ভাবছিলেন, তার গর্ভবতী স্ত্রী সালিমা। অনেকেই যাদের তখনও বিয়ে হয়নি বা যাদের কোনো সন্তান ছিল না, পুলিশের পায়ে ধরে বলেছিল, আমাদের ছেড়ে দিন, স্মরণ করেন দিনু। কিন্তু আমাদের কাউকে ছাড়া হয়নি।
আমরা 14 জন, সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। জরুরি অবস্থার সময় দেখা এক বৃদ্ধ বাসিন্দা সেই গ্রামের নিজের বাড়ির সামনে বসে আছেন। তার কণ্ঠে তখন ঝরে পড়ে অর্ধ শতাব্দীর ক্ষোভ, বন্ধ্যাকরণ, এমন এক অভিশাপ যা তখন থেকে আজও সেই গ্রামের প্রতিটা রাতকে তাড়িয়ে বেড়ায়। জোরপূর্বক বন্ধ্যাকরণের 1 মাস পর তিনি যখন বাড়ি ফিরলেন, তখন সালিমা জন্ম দিলেন তাদের একমাত্র পুত্র সন্তানের। আজ প্রায় 80 পর দিনুর সেই একমাত্র সন্তান বড় হয়েছে সন্তানের পিতাও। দিনুর আছে 3 জন নাতি আর অগণিত প্রপৌত্র প্রপৌত্রী। তার ভাষ্যে এই গ্রামটা যদি আজ বেঁচে থাকে সেটা আমাদের বলিদানের কারণেই, না হলে ইন্দিরা গান্ধী তো আগুন দিতেন এই গ্রামে, জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতেন। 2024 সালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্ত্রী সালিমা মারা যান। সেই দুঃখ দিনুর কণ্ঠে এখন আর তেমনভাবে ধরা পড়ে না। তিনি যেন নিজের দীর্ঘ জীবনকে উপভোগ করতে শিখেছেন। ছোটবেলায় খেয়েছিলেন নিজের দাদার সঙ্গে, আর এখন খেলেন নিজের প্রপৌত্রদের সঙ্গে। এক হাতে ঠান্ডা কোমল পানির গ্লাস ধরে হেসেই বলেন তিনি, 7 পুরুষ দেখার ভাগ্য হলো আমার, এই সৌভাগ্য কয়জনের হয়? কোথায় সে ইন্দিরা গান্ধী? সাতুনাথ সিং শেষ করে দেয়। আমাদের দেশকে শেখ মুজিব যা করেছিল, জিয়াউর রহমানও যা করেছিল, এরশাদও যা করেছিল, হাসিনা খালেদা যা করেছে, এবার সর্বশেষ খেলায় লেগেছে জীবিত কয়েকজন পলিটিশিয়ান, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, পাপিয়া। নতুন আঙ্গিকে বলছে প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার নেই, একটু মস্তিষ্ক নেই তার। যদি থাকতো তাহলে চিন্তা করতো যে তাদের নেতাও তো লন্ডনে প্রবাসী, তার তো প্রধানমন্ত্রী হওয়ার কোনোভাবেও যোগ্যতা নেই। তো আজ যদি আপনারা 2 জন লোককে না শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, যার আশায় এদেশে 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত মতে ন্যায় বিচার হোক, সবাই ন্যায্য পাওনা পাক, আর 16 নম্বর সূরা নাহালের 97 নম্বর আয়াত মতে সবাই ভালো মানুষ হোক, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার বলেছেন। এই 2 জনের কথাকে বাদ দিয়ে যদি আপনারা আবার জিয়া ফ্যামিলির সাথে এবং মুজিব ফ্যামিলির সাথে যান, মনে রাখবেন নৌজওয়ান আপনারা যারা রয়েছেন, আপনাদের সাথে ইন্দিরা গান্ধী যা করেছিল, নরেন্দ্র মোদী সেই একই কাজ করবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।